হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে পর্যায় সারণীর অর্থাৎ এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায়ের তৃতীয় ভিডিও। প্রথমেই ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি, এই কথাটা দ্বারা কি বোঝায়? আচ্ছা, আমরা যখন পর্যায় সারণী পড়ছিলাম বা বিভিন্ন মৌলগুলো সম্পর্কে জানছিলাম, ওই সময় একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা মৌলের একটা ইউনিক বৈশিষ্ট্য। এটা কি বলতো? প্রত্যেকটা মৌলের একটা ইউনিক জিনিস আছে, আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে, মৌলেরও তেমন একটা ইউনিক পরিচয় আছে। সেটা কি? পারমাণবিক সংখ্যা। জি, সেটা হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা যতটি, ইলেকট্রন সংখ্যাও কিন্তু ততটি, একটা নিরপেক্ষ মৌলের। তো তার মানে প্রত্যেকটা মৌলের কিন্তু একটা নির্দিষ্ট ইলেকট্রন বিন্যাস আছে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে অপর মৌলের ইলেকট্রন বিন্যাস কখনোই মেলবে না, পুরোপুরি মেলবে না, তবে আংশিক বা সর্বশেষ সব থেকে বাইরের যে শক্তি স্তর, সেই সব থেকে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা সেম রকমের হইতে পারে। ওইটা আমরা এখন দেখবো। দেখো, এই কথাটা আমাদের খ অথবা গতেও দিয়ে দিতে পারে যে ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা কি কি করতে পারি? আমরা যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। আচ্ছা বলো তো, কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে হইলে তার কোন দুইটা জিনিস জানা লাগে? একটা হলো গিয়া পর্যায়, আরেকটা হলো গিয়া গ্রুপ। তাই না? আমরা তো জানি যে পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে বলো তো? 7টা। আর কতগুলো গ্রুপ আছে? 18টা। তাহলে কোনো মৌল কত নম্বর পর্যায়ের কত নম্বর গ্রুপে অবস্থিত, এটা বের করতে পারলে কি তার অবস্থান নির্ণয় করা হয়ে যাবে না? আর এই যে পর্যায় এবং গ্রুপ নির্ণয়কে আমরা অলরেডি শিখছি না? যেমন সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বারই হইল গিয়া পর্যায় নাম্বার। আর ওই যে গ্রুপ নির্ণয়ের কিন্তু 3টে সূত্র শিখাইছিলাম, তাই না? যে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস উপশক্তি স্তর থাকে, তাহলে আমরা দেখবো এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, যতগুলো ইলেকট্রন আছে ওইটাই হলো গিয়ে গ্রুপ নাম্বার। হ্যাঁ। আবার দেখছিলাম যে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস আর পি অরবিটাল থাকে, তাহলে ওই এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আমরা আরো 10 যোগ কইরা এরপরে গ্রুপ নাম্বারটা পাইতাম। আবার যদি দেখতাম যে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে এস উপশক্তি স্তর আছে এবং তার আগের প্রধান শক্তি স্তরে ডি উপশক্তি স্তর আছে, তাহলে ওই এস উপশক্তি স্তর আর ডি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা আমরা পাইতাম ওইটা হইতো গিয়ে গ্রুপ নাম্বার। তোমাকে এগুলো সব মনে আছে? হুম। যেমন সাপোজ NS1 লিখলাম, ঠিক আছে? যে NS1 ইলেকট্রন বিন্যাস, এন এর জায়গায় তুমি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। যদি এমন হয় যে 1s1, 2s1, 3s1, এই দেখো প্রত্যেকটার সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে কিন্তু একই রকমের ইলেকট্রন বিন্যাস, S1, S1, S1। এরা সবাই কত নম্বর গ্রুপের মৌল জানো? 1 নম্বর গ্রুপের মৌল। আর যদি এটা NS1 না হয়ে NS2 হইতো, তাহলে এটা কত নম্বর? 2 নম্বর গ্রুপের সদস্য। এই জন্য আমি সেকেন্ড পয়েন্টটা লিখছি যে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের, খেয়াল করো এটা অ্যাড করতে হবে অবশ্যই, বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম, তারা একই গ্রুপে অবস্থান করে। তাহলে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন, তারা কি একই গ্রুপে অবস্থান করবে নাকি করবে না? করবে না। অবশ্যই করবে না। যেমন এই যে একটা হলো গিয়ে NS1 আর একটা হলো গিয়ে NS2, এরা কি দুইটা কি সেম গ্রুপে অবস্থান করবে বলো? না। করবে না। এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। আচ্ছা তাহলে আরেকটা কোশ্চেন করি তো। মনে করো এমন আছে যে NS2, আচ্ছা NS কি 3 হইতে পারে কখনো? NS3 হইতে পারে? না। NS3 কিভাবে হবে? এস অবশক্তি স্তরে সর্বোচ্চ থাকতেই পারে 2টি ইলেকট্রন, এজন্য 2টি লিখছি, ঠিক আছে? তো NH2 NP4, বলো তো এইটা কত নাম্বার গ্রুপকে মিন করতেছে? পারবা? এটা কত নম্বর গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস? 16 নম্বর।
নাম্বার। 16 নাম্বার, ইজি একদম। দেখো 2 এর 4 যোগ করলে 6, আর যেহেতু এস আর পি আছে শুধুমাত্র এই জন্য 10 যোগ কইরা দিছি। বলো তো এইটা কোন মৌল হতে পারে? এই যে 3s2 3p4, এটা চলো। কে এটা কে না, এটা গ্রুপ, এই নাম বলো এক্সাক্ট, আমার মৌলের নাম বলে দাও, কোন মৌল এটা? এর আগে কিন্তু 1s2 2s2 2p6 আছে, ওগুলো আর লেখি নেই। আমি জাস্ট সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা লিখছি। আর মাঝে মাঝে প্রয়োজন পড়লে সব থেকে বাইরের আগেরটা আমি দেবো, মানে যখন ওই যে ডি উপশক্তি স্তর থাকবে ওই সময়, ওটারও একটা এক্সাম্পল আমি তোমার এখন শিখিয়ে দেবো। এটা এই মৌলটার নাম হলো গিয়া সালফার, বুঝছো? কারণ এটা দেখো 16, আমার এখানে অলরেডি আগে 10টা ইলেকট্রন গেছে, আর এখানে আছে আরো 6টা, মানে কি 10 আর 6 16টা ইলেকট্রন। তো 16 পারমাণবিক সংখ্যা কার? সালফারের। অথবা এইভাবেও চিন্তা করতে পারো যে এটা হলো গিয়ে কত, 16 নাম্বার গ্রুপ। তাহলে 16 নাম্বার গ্রুপের ছন্দ তো আমি পড়াইছি যে ও এসএসসি তে পড়ে। তো এইভাবে অক্সিজেন, দেখো অক্সিজেন কি 2 নাম্বার পর্যায়ে নাকি 1 নাম্বার পর্যায়ে, এটা আবার আউলাই যেও না। 1 নাম্বার পর্যায়ে কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন এক পাশে, আরেক পাশে হিলিয়াম, এখানে কিন্তু অন্য কোনো মৌল নেই। এই অক্সিজেন কত নম্বর পর্যায়ের মৌল? 2 নাম্বার না? বলো। অক্সিজেন হলো কি 2 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে এর নিচে আছে কি? সালফার। সালফার হলো গিয়া মানে এর নিচের মৌলটা আর কি, বুঝছো? একটু ওয়েট করো। হ্যালো, কল আসছিল, চলে যাওয়া লাগছিল। আচ্ছা, দেখো এই যে অবস্থান নির্ণয়টা তো তুমি শিখছো। আর এই যে কথাটা, এটা তো মনে থাকবে আশা করি, যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস মানে সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম, তারা একই গ্রুপে অবস্থান করে, এই দুটো বুঝছো না ভালোভাবে? আচ্ছা, তাহলে বলো তো এইটা কত নাম্বার, বা এই মৌলটার নাম কি হইতে পারে? এই মৌল বলো, এই মৌলটার নাম কি হবে? বা এই মৌলটা কত নাম্বার গ্রুপে, কত নাম্বার পর্যায়ে, ইচ এন্ড এভরিথিং বলো আমাকে। পারবা? গ্রুপ নাম্বার হচ্ছে 8, গ্রুপ পর্যায় নাম্বার 4। গ্রুপ নাম্বার হলো গিয়ে 8, আর পর্যায় নাম্বার হলো গিয়া 4। মৌলটার নাম কি? রিজাল্ট করা পারবো না। হিসাব ছাড়া পারবা না? হিসাব কি করবা? 1s2 2s2 2p6 3s2 3p6, মানে 18টা গেছে, 18টা যাওয়ার পরে 4s2, 20টা, 20-এর সঙ্গে আরো 6 যোগ করো, 20 আর 6 কয়টা? 26। তাহলে 26 পারমাণবিক সংখ্যা কার? আয়রনের না? তাইলে বেশি সময় লাগে নাকি? দেখো 3 নাম্বার ফিচারটা, মৌলসমূহের বৈশিষ্ট্য ও ধর্ম ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এই যে সেম গ্রুপের যে মৌলগুলো আছে, এই সেম গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কি ইলেকট্রন বিন্যাসটাই সেম, আর কি কিছু সেম না? আমরা কিন্তু জানি যে একই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য আর ধর্মও কিন্তু সাদৃশ্যপূর্ণ। যেমন ধরো, আমি যদি 1 নাম্বার গ্রুপের কথাই চিন্তা করি, 1 নাম্বার গ্রুপের যে 7টা মৌল আছে, এর মধ্যে হাইড্রোজেনের তো অবস্থানটা একটা ব্যতিক্রম। ঠিক আছে, ওটা গত ক্লাসেই পড়াইছিলাম যে পর্যায় সারণীর 3টা ব্যতিক্রম আমাদের বইতে আছে। 3টা কি? হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, এবং ল্যান্থায়ানাইট ও অ্যাক্টিনাইট সারি। এখন আমার কথা হলো, 1 নাম্বার গ্রুপের অন্যান্য যে মৌলগুলো, যেমন এই যে সোডিয়াম, পটাশিয়াম, নিচে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম,
ঠিক আছে, তো উপরে আছে লিথিয়াম। এই যে 6টা মৌল আমার আছে, এই 6টা মৌলের কি বৈশিষ্ট্য ধর্ম সেম না? এরা কিন্তু একদম সেম ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে, এরা কিন্তু সবার সাধারণ বিক্রিয়া আছে, সবাই সেম ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। এদের ইলেকট্রন বিন্যাসটা একই রকম, এদের বৈশিষ্ট্য একই রকম। বুঝতে পারছি? যেমন এই যে সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তাহলে প্রোটন 11টা, ইলেকট্রন 11টা। সে করে কি, সে একটা ইলেকট্রন ছাইড়া দেয়। একটা ইলেকট্রন কেন ছাড়ে, সে কেন দুইটা ইলেকট্রন ছাড়ে না, এই ব্যাখ্যাটাকে আমি তোমাদেরকে শিখাইছি অলরেডি। স্যার অষ্টক। হ্যাঁ হ্যাঁ, অষ্টক নিয়ম। সবাই চায় তার সবার সর্বশেষ শক্তি স্তরে বা সব থেকে বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন রাখতে চায়। 8টা ইলেকট্রন আগে থেকে কার আছে জানো? এরা তো সবাই চায় কিন্তু পায় না, কিন্তু একজন আছে বা একটা শ্রেণী আছে, একটা গ্রুপ আছে যাদের এটা আগে থেকেই আছে। সেই গ্রুপটা হলো গিয়ে 18 নম্বর গ্রুপ। আমাদের পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, গ্রুপ 18, যেখানে এর সদস্যকে কি, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এরা হইলো গিয়ে নিষ্ক্রিয় গ্যাস সবাই। তো এদের অলরেডি মানে আগে থেকেই অষ্টক পূর্ণ, অর্থাৎ এদের সব থেকে বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। আর অন্যান্য যত মৌল আছে সবাই তাদের মতো অষ্টক পূরণ করতে চায়। ঠিক আছে, এর জন্য সাপোজ যে সোডিয়াম, এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো অনেকটা এমন যে 2,8,1, তাই না? তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। সো ও কি একটা ইলেকট্রন দিয়ে দেবে নাকি 7টা ইলেকট্রন উল্টা নেবে, কোনটা বেশি সহজ মনে করো? এটা দিয়ে দাও। একটা দিয়ে দেওয়া সহজ, এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয়, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পটাশিয়ামও কি করে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা লেগে 19। তুমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করো দেখবা যে এমন যে 2,8,8,1। ওই সময় ও কিন্তু এই যে চতুর্থ শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন ত্যাগ কইরা দিয়া পটাশিয়াম প্লাস আয়নে পরিণত হয়। বুঝতে পারছি? তো দেখো এই যে সোডিয়াম, পটাশিয়াম, এরা সবাই কিন্তু একটা একটা করে ইলেকট্রনই ত্যাগ করতেছে, এদের কিন্তু বৈশিষ্ট্যটা সেম। তাহলে কি আমি বলতে পারি না সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল? আবার এই যে অক্সিজেন দেখো, অক্সিজেন নেওয়ার সময় 2টি ইলেকট্রন গ্রহণ করে। অক্সিজেন কেন 2টি ইলেকট্রন গ্রহণ করে? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 16। তাহলে এর অলরেডি ইলেকট্রন বিন্যাসটা হলো গিয়ে 2,8, কত 6, 2,8,6। তাহলে ওর জন্য এই 6টি ইলেকট্রন ত্যাগ করা সহজ নাকি 2টি ইলেকট্রন নেওয়া সহজ? এই জন্য সে 2টি ইলেকট্রন নিয়ে তার অষ্টক পূরণ করছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। এই কথাটা খাতায় লিখে ফেলাইও পরবর্তীতে। তারপরে দেখো 2টি ইলেকট্রন গ্রহণ করলে এটা কি আর 6 থাকবে নাকি 8 হয়ে যাবে? 8 হয়ে যাবে, এটাই তো চাইছে, এজন্যই তো এটা করছে, তাই না? অষ্টক পূরণ করছে। আবার ক্লোরিনের দিকে তাকাও, একটা নিরপেক্ষ ক্লোরিন মৌল তুমি নিলা, এ কি করবে? এ একটি ইলেকট্রন গ্রহণ করতে চাবে, কারণ ক্লোরিনের 17টা আছে, মানে 2,8,7। তো সে কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ কইরা 2,8,8 করতে চাইবে, অর্থাৎ অষ্টক পূরণ করতে চাইবে। বুঝছো? এখন অক্সিজেন সে 2টি ইলেকট্রন গ্রহণ করছে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই দুইটা কি সেম গ্রুপের হবে বলো? স্যার। জি স্যার মানে কি, বলতে বলতে সবই জি স্যার। অক্সিজেন ক্লোরিন দুইটা সেম গ্রুপের হবে? ওই 2টি ইলেকট্রন গ্রহণ করছে আর ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, ওদের কি এই বৈশিষ্ট্যটা সেম নাকি? তাহলে ওরা কি সেম গ্রুপের? না না না। ও হলো 16 নম্বর গ্রুপের আর ও হলো 17 নম্বর গ্রুপের। বুঝছো? এটাই দেখাইছি যে দেখো এদিকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, আবার ও দুজনেই গ্রহণ করছে, ঠিক আছে, বাট ও একটা ইলেকট্রন গ্রহণ করছে অষ্টক পূরণের জন্য, আর ওর 2টি ইলেকট্রন গ্রহণ করা লাগছে অষ্টক পূরণের জন্য, অর্থাৎ এরা কি সেম গ্রুপের অবভিয়াসলি সদস্য না। তো এগুলো যদি একটু ভালোভাবে ব্যাখ্যা করো, এটা মূলত লাগে আমার ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। লিখতে পারবা পরীক্ষার হলে আসলে? এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা, পারবা? আচ্ছা, এটা ইজি একদম। সামনে দেখো বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর নাম। এই যে আমরা যে গ্রুপগুলো দেখছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, একটুকে যেমন বলছি যে গ্রুপ 18 হলো গিয়ে নিষ্ক্রিয় গ্যাস, তেমনি বিভিন্ন গ্রুপের স্পেশাল কিছু নাম আছে। যেমন এই যে গ্রুপ 1 আছে না, গ্রুপ 1 এর স্পেশাল নাম হলো গিয়া ক্ষার ধাতু।
গ্রুপ একের ধাতুগুলোকে ক্ষার ধাতু বলে। তবে সকল গ্রুপ একের তো 7টা মৌল আছে, তাই না? এই 7টা মৌল কি না, ওই হাইড্রোজেন বাদ দেওয়া, হাইড্রোজেন বাদে নিচে যে 6টা মৌল আছে, লিনাকে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা, এই 6টা মৌলকে বলা হয় কি, ক্ষার ধাতু। আচ্ছা, ধাতু বলা হয় কেন, এটা তুমি আমারে ব্যাখ্যা করো। এটা আমি আগে পড়াইছি তোমারে, ধাতু কেন বলা হয় এই 6টাকে? কারণ এরা ইলেকট্রন দান করে। ইলেকট্রন তো দান করবে, কয়টা ইলেকট্রন দান করবে এরা সবাই বিক্রিয়া করার সময়? একটা করে। একটা করে। কেন? কারণ এদের সব থেকে বাইরের প্রধান শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে, এই জন্য তারা যদি অষ্টক পূরণ করতে চায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাহলে এরা ওই একটা ইলেকট্রন ত্যাগ করবে, তাইলে হয়ে যাবে। তাহলে ধাতু কেন বলা হয়, এইটা তো পারো তুমি নিজেই। ক্ষার ধাতু কেন বলা হয়, এটা কি পারো? বা ক্ষার মানে অ্যাকচুয়ালি কি? দেখো, এই ক্ষার আর আমরা কিন্তু অ্যাসিডের নাম শুনছি, তাই না? অ্যাসিড আর বেস, আমরা মোটামুটি এইটা একটা ধারণা পাইয়ে আসছি অ্যাসিড আর বেস সম্পর্কে। বিস্তারিত ধারণা আমাদের এসএসসি রসায়নের সম্ভবত নবম অধ্যায় আছে, অ্যাসিড ও ক্ষারক, বুঝছো? এখন আমি এই জন্য আমি বলবো না, জাস্ট এটা আপাতত জানার জন্য এটা বুঝে রাখতে পারো যে যেখানে তোমার এই যে হাইড্রোক্সাইড দেখবে না, পটাশিয়ামের যেমন এখানে হাইড্রোক্সাইড আছে, এটা দেখো এই যে ওএইচ মাইনাস, দেখো এই যে OH মাইনাস, এটাকে বলে হাইড্রোক্সাইড মূলক, বুঝছো? হাইড্রোক্সাইড কেন বলে, এই H ফর হাইড্রো, আর যেহেতু অক্সিজেন আছে এই জন্য অক্সাইড, তাহলে হাইড্রোক্সাইড বলে আমরা একত্রে এই জিনিসটারে হাইড্রোক্সাইড বলে। মনে করো একটা পানি আছে, এই একটা পানিরে আমরা যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো জানো? আমি একটা হাইড্রোজেন আয়ন পাবো আর একটা হাইড্রোক্সাইডের আয়ন পাবো, এটা বুঝছো? জি স্যার। এটার নাম হাইড্রোজেন আয়ন, আর এটা হাইড্রোক্সাইড আয়ন। এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। এটার উপরে হলো +1, এটার উপরে হলো -1। এখন কেন -1, এই ব্যাখ্যাটা আপাতত আমি দেব না, সম্ভবত পঞ্চম অধ্যায় করানোর সময় ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দেব। তাহলে ক্ষার ধাতু বলা হয়, যদি বাংলায় জাস্ট বলতে হবে গ্রুপ একের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। লিখতে পারবো পরীক্ষা হলে কতটুক? গ্রুপ একের মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এটা লেখলেই হবে। আর যদি সাথে সাথে বিক্রিয়াটা দেখাইতে চাও, তোমরা এই রাসায়নিক বিক্রিয়াটা দেখে দয়া করে ভয় পাইও না, কারণ এটা আমি বুঝছি সেটা দেখে ভয় পাওয়ার কথা, কারণ এখন পর্যন্ত তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানো না কিছু একটাই, বাট তাও লিখছি, বোঝার চেষ্টা করো। এই যে পটাশিয়াম, এখানে কেন 2টা পটাশিয়াম দিছি, এখানে কেন 2টা পানি দিছি, এখানে এখানে H2O লিখছি, এখানে কেন 2 দিছি, এইটা আশা করি তোমাদের মানে মুখস্থ অলরেডি, যে পানির সংকেত হলো গিয়ে H2, এই জন্য এটা ভয় পাবে না। আবার এখানে 2, এখানে আবার হাইড্রোজেন কেন 2 হয়েছে, শুধু হাইড্রোজেন কেন হয় নাই, ম্যাগনেসিয়াম, এখানে হাইড্রোক্সাইডের এখানে ব্র্যাকেট কেন দিছি, এখানে কেন 2 দিছি, অসংখ্য প্রশ্ন তোমাদের মাথায় আসবে, আর এটাই স্বাভাবিক। বাট প্রশ্নগুলো আপাতত একটু ধামাচাপা দাও। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় করার পরে নিজেরাই দিতে পারবা। কোনো প্রশ্ন আছে আর? না স্যার। দেখো তাহলে এই যে গ্রুপ একের যে মৌলগুলো, যে লিনাকে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই মৌলগুলো তো ধাতু কেন বুঝতে পারছি, কেন কেন ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন এরা ক্ষার তৈরি করবে। ঠিক আছে, আমাদের বইতে কিন্তু শুধুমাত্র বাংলাতেই বলা আছে, আমি জাস্ট বিক্রিয়াটা একটু দেখাইছি। দেখো মনে করো এই গ্রুপে মনে করো পটাশিয়াম তুমি নাও, পটাশিয়ামটা নিলা, পটাশিয়ামের সঙ্গে তুমি যখন পানির বিক্রিয়া করাবা, দেখো এই যে পটাশিয়াম নিলা, পটাশিয়ামের সঙ্গে তুমি পানির বিক্রিয়া করাইলা, আর আমরা জানি পানিতে কি আছে, মানে তুমি ভাঙাইতে পারো এইভাবে যে H+ আছে আর OH মাইনাস আছে, আর এখানে তো পটাশিয়াম আছে, তো পটাশিয়াম করে কি, পটাশিয়াম এই হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, মানে এরা যুক্ত হয় একে অপরের সঙ্গে। তাহলে পটাশিয়াম আর হাইড্রোক্সাইড কাছাকাছি আসলে কি হবে, এটা হবে না? এটার নাম হলো গিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পারছো? এটার নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর বাকি যে থাকে হাইড্রোজেন আয়নটা, এই হাইড্রোজেন আয়ন হিসেবে তো আর থাকতে পারবে না, এটা তো অণু হিসেবে থাকবে। তো এই জন্য মূলত আমরা পরবর্তীতে এখানে একটা 2 দিছি সমতা করার জন্য, আবার এখানেও একটা 2 দিছি। এগুলো তোমরা নিজেরাই পারবা সপ্তম অধ্যায় করানোর পরে। আমি যদি তোমাদেরকে ডিরেক্ট একটা বিক্রিয়া কইরাই দেখাই, সাপোজ আমি সোডিয়াম নাও, দেখো এই বিক্রিয়াটা একটু সাবধানে লক্ষ্য করো, ঠিক আছে? এই মনে করো একটা সোডিয়াম আমি নিলাম, এই সোডিয়ামের সঙ্গে আমি পানির বিক্রিয়া করাবো, আর যেহেতু গ্রুপ একের সদস্য সোডিয়াম,
আমরা এজন্য পানির সঙ্গে যদি তুমি বিক্রিয়া করো অথবা যদি তুমি পানিতে দ্রবীভূত করো সোডিয়ামকে, তাহলে ক্ষার তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে বিক্রিয়াটা কেমন হবে দেখো, H2 এর মধ্যে আছে H+ আছে আর OH মাইনাস আছে। তো তুমি সোডিয়ামের সঙ্গে এই যে হাইড্রোক্সাইডটা যুক্ত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর বাকি থাকবে কি এই যে হাইড্রোজেন আয়ন, মানে একটা হাইড্রোজেন থাকবে জাস্ট, কিন্তু এটা এভাবে থাকতে পারে না। বুঝছো? হাইড্রোজেন সবসময় H2 এই আকারে থাকবে। এগুলো দ্বিমৌল। দ্বিমৌল কারা? মানে যেগুলো পরমাণু এইভাবে থাকে না, জাস্ট দুইটা একসঙ্গে যুক্ত হয়ে থাকে। যেমন এই যে নাইট্রোজেনও কিন্তু N2 আকারে আমাদের পরিবেশে থাকে। কখনোই তুমি নাইট্রোজেন এইভাবে তুমি প্রকৃতিতে পাবা না। প্রকৃতিতে সবসময় N2 থাকে, প্রকৃতিতে সবসময় অক্সিজেন থাকে। বুঝতে পারছো? এদের বলে দ্বিমৌল। কি বলে? দ্বিমৌল। পারবা? দেখো, এই সোডিয়ামের সঙ্গে হাইড্রোক্সাইড যুক্ত হইলো আর একটা হাইড্রোজেন রয়ে গেছে, বাট এইভাবে তো চলতে পারে না। এজন্য কি করতে হবে, আমার H2 লাগবে। এখানে একটা দাঁড়াও, H2 লাগবে। তাহলে তুমি যদি দুইটা হাইড্রোজেন চাও তাহলে কি করতে হবে দেখো তো, এখানেও কিন্তু তুমি একটা 2 দিয়ে দিতে পারো। এখন দেখো তো হাইড্রোজেন মোট 4টা আছে, H2 দুইটা হাইড্রোজেন মোট 4টা আছে, এখানে দুইটা দেছো, বাট এখানে তো একটা গেছে, তাহলে তো আমার হিসাবটা মেললো না। তাহলে একটা কাজ করতে হবে তোমার, ভালো কথা, এখানে আবার 2 দিতে চাইও না, ঠিক আছে? কেন দেওয়া যায় না ওগুলো পরে জানবা। এইখানে দিতে হবে 2টা। এখানে যদি তুমি 2 দাও, দেখো তোমার অক্সিজেন 2টা, এখানেও কিন্তু অক্সিজেন এই যে 2টা, হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, তাহলে মোট হাইড্রোজেন 4টা, এখানেও দেখো হাইড্রোজেন 2 দুগুণে 4টা, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের কিন্তু সব ঠিকঠাক আছে, সমতা। কিন্তু সোডিয়াম, এখানে সোডিয়াম কি 2টা হয়ে গেছে না, বাট এখানে তো একটাই সোডিয়াম, তাহলে কি তুমি এখানে সোডিয়াম 2 লিখবা নাকি? না, এখানে 2 লেখা যাবে না, লিখতে হবে এইখানে। এই আমি যে লিখলাম, বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারলো তো ভালো। এই জিনিসটি আমরা সপ্তম অধ্যায়ে যাই আর একটু ভালোভাবে শিখবো আর কি, ঠিক আছে? এভাবেই কিন্তু বিক্রিয়াটা হয়েছে। দেখো আমি এটাই লিখছি সোডিয়ামের ক্ষেত্রে। আর এই ক্ষার ধাতুর ইংলিশ নেম হইলো গিয়ে অ্যালকেলাই মেটালস। এই ক্ষারের ইংলিশে হইলো গিয়ে অ্যালকেলাই। এই ক্ষার সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো। আপাতত জাস্ট এটা জানো যে হাইড্রোক্সাইড যুক্ত এরকম যৌগই হলো গিয়ে ক্ষার, ঠিক আছে? মৃৎ ক্ষার ধাতু। আরেকটা জিনিস জানতে পারো যে ক্ষারের সঙ্গে এসিড যখন বিক্রিয়া করে, এসিড প্লাস ক্ষার, তখন এই বিক্রিয়াটাকে বলে প্রশমন বিক্রিয়া, ইংলিশে নিউট্রালাইজেশন রিয়াকশন। আর এই বিক্রিয়ায় স্যালাইন তৈরি হয়। স্যালাইন তো না, মানে ওই লবণ পানি আর কি, বুঝছো? লবণ পানি তৈরি হয়। আর আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাই, ওই গ্যাস্ট্রিকের ওষুধে কিন্তু এই মেকানিজমটা অনেক ইউজ হয়। তোমার পেটের মধ্যে মনে করো এসিড তৈরি হয়েছে, সেই এসিডকে যদি দমাইতে চাও কি করতে হবে, তোমার ওই বাইরে থেকে আমরা যে খাই অ্যান্টাসিড ওষুধগুলা, ওগুলো হলো এই ক্ষার ভরা থাকে, ওগুলো ক্ষার থাকে, ঠিক আছে? এই ক্ষারগুলো আমরা খাই, খাওয়ার পরে কি করে, ওই অ্যাসিডের সঙ্গে ক্ষার মিলে ডিসম ডিসম করে, ডিসম ডিসম করে পেটের মধ্যে লবণ পানি তৈরি করে, তারপর ওইটা তোমার প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় শরীর থেকে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ক্ষার ধাতু গেল, এরপর আছে মৃৎ ক্ষার ধাতু, মৃত ক্ষার। আচ্ছা, মৃৎ শিল্পের নাম কিন্তু আমরা শুনছি। মৃৎ কথাটার মানে হইলো গিয়া আমাদের মাটি, ঠিক আছে? তাহলে মৃৎ ক্ষার ধাতু, ধাতু, তাহলে অবভিয়াসলি এরা ধাতু, আর এরা ক্ষার ধাতু, অর্থাৎ এরাও কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে। আর মৃৎ কেন বলছি, কারণ এদেরকে মানে মাটিতে এদের বিভিন্ন যৌগ পাওয়া যায়, বুঝছো? আর এই মৃৎ ক্ষার ধাতু কত নম্বর গ্রুপ? 2 নম্বর গ্রুপ। 2 নম্বর গ্রুপে, 2 নম্বর গ্রুপকে মৃৎ ক্ষার ধাতু বলে, বা 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। মানে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে? ইংলিশ হলো কি অ্যালকালাইন, ইনি আছে কিন্তু এখানে, ঠিক আছে? অ্যালকালাইন আর্থ মেটালস, ওই যে মিথ এই জন্য লাগছে আর্থ, বুঝছো? তাহলে এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে তুমি যখন পানিটা বিক্রিয়া করালে, আচ্ছা এই যে সমতাটা তো তোমরা এখন নিজেরাই পারবা, বুঝছো? যে ম্যাগনেসিয়াম আর 2 অণু পানির সঙ্গে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো আর হাইড্রোজেন অণু তৈরি করলো। তার মানে কি, যে পানির সঙ্গে বিক্রিয়া কইরা একটা ক্ষার তৈরি করছে, এই জন্যই আমরা একে ক্ষার বলতে পারি। আর যেহেতু ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে অষ্টক অর্জন করার জন্য, এই জন্য একে আমরা ধাতু বলতে পারি। আর যেহেতু এগুলার মানে এই 2 নম্বর গ্রুপের মৌলগুলোর যৌগ মাটিতে পাওয়া যায়, এই জন্য এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। প্রত্যেকটা ব্যাখ্যা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে যাই। মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুর লেগে 11 নম্বর গ্রুপ, অলরেডি এগুলো বলছি। যেমন এই যে কপার, সিলভার আর গোল্ড, এরা হইলো কি আমাদের মুদ্রা ধাতু। দেখো গ্রুপ নাম্বার 11তে মোট 4টা,
মৌল আছে। প্রথমে হলো গিয়ে কপার 4 নাম্বার পর্যায়ে, সিলভার 5 নাম্বার পর্যায়ে, গোল্ড 6 নাম্বার পর্যায়ে, আর 7 নাম্বার পর্যায়ে আছে আরজি। আরজি মানে হলো গিয়ে রন্টজেনিয়াম। ঠিক আছে, তো রন্টজেনিয়াম বাদে মানে সব থেকে নিচেরটা বাদে উপরের যে 3টা মৌল আছে, 11 নাম্বার গ্রুপের উপরের 3টি মৌল কপার, সিলভার এবং গোল্ড, এদেরকে একত্রে মুদ্রা ধাতু বলে। মুদ্রা ধাতু কেন বলে? কারণ প্রাচীনকালে এই এদের কিন্তু মুদ্রা তৈরি হইতো। এছাড়া কি বলে, ব্যবসা বাণিজ্য এবং বিনিময় এগুলোকে ব্যবহার করা হতো, এই জন্য কি এদেরকে মুদ্রা ধাতু বলে। বুঝতে পারছো? বোঝার জন্য তোমাকে 100টি স্বর্ণ মুদ্রা দান করা হইলো, অনলাইন স্বর্ণ মুদ্রা। ঠিক আছে, এখন দেখো হ্যালোজেন গ্রুপ। 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলে। 17 নম্বর গ্রুপের মৌলগুলো কিন্তু আমাদের অলরেডি মুখস্থ: ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসিন, অথবা অ্যাস্টাটাইন, টেনেসিন আর কি, যেভাবে উচ্চারণ করে পারে। এই হ্যালোজেন শব্দটার অর্থ কি জানো? হ্যালো, হ্যালো আর জেন। জেন মানে উৎপন্ন করতেছে বা তৈরি হইতেছে, আর হ্যালো মানে হলো গিয়ে লবণ। তাহলে হ্যালোজেন শব্দটার অর্থ হলো গিয়া লবণ উৎপাদনকারী। আর হ্যালোজেন, এই হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে, এদের উৎস কি জানো? কোথা থেকে এদের পাওয়া যায়? মেইনলি উৎস হলো গিয়ে সামুদ্রিক লবণ। ঠিক মানে সাগর, সমুদ্রে পাওয়া যায় আর কি বলতে পারো। আচ্ছা, ভালো কথা, যে সমুদ্রের পানিতে আটকায় রেখে কিন্তু লবণ তৈরি করে, এই প্রসেসটা সম্পর্কে কি জানো? যদি তোমরা কৌতূহল অনুভব করো তাহলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, মানে সুন্দর একটা ভিডিও আসবে, দেখবা প্র্যাকটিক্যালি কিভাবে লবণ তৈরি হয়। আর এই যে হ্যালোজেন গ্রুপকে, এই মৌলগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পারবে এগুলা? একটা কুইক কোশ্চেন করি, হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে বলো তো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 2p5 মানে এমন NH2, টু বলবা না, 2s2, এগুলো আমি বলছি কি সাধারণ ইলেকট্রন বিন্যাস, মানে যেটা দিয়ে সবাইকে বুঝাবে। NH2 NP5, তুমি NP5 শুধু বললে হবে না, অবশ্যই NH2 বলতে হবে। ঠিক আছে, আবার এই যে মনে করো মুদ্রা ধাতু, মুদ্রা ধাতুর ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন হয় বলো তো? এটাও পারবা। আচ্ছা বলো তো, 11 নাম্বার গ্রুপ কি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না? মনে আছে? হ্যাঁ, বলো। এই যে এই যে 11 নাম্বার গ্রুপের মৌলগুলো, এরা কি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না? তো এদের ইলেকট্রন বিন্যাসটা কেমন হইতো? এমন না? বলো তো এরপর কি হবে? আমি NS1 লিখছি, পরবর্তীটা তুমি বলো। MP10 NP10 ধরে মারা লাগে না থাবর? কি বলে NP10? কি 3D আসলো কোথা থেকে? আমি তো সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতেছি, বলো। NP10 ND10 কথাটা ভুল হয়েছে, ঠিক আছে কিন্তু ভুল আছে। ঠিক আছে, এমন একটা জিনিস, তুমি যদি কপারের ইলেকট্রন বিন্যাসটার কথা চিন্তা করো, কপারের ইলেকট্রন বিন্যাসটা কি ছিল? কপারে মনে আছে? বলো। 4s1 3d10। আমার কিন্তু 4s1 4d10 ছিল না, আমার কিন্তু কি মানে 4 নাম্বার শক্তি স্তরের এস ছিল, আর তার আগের প্রধান শক্তি স্তরের ডি ছিল। তাহলে কি NS1 ND হবে নাকি NS1 N-1 D10 হবে বলো তো? দেখলে খুবই সূক্ষ্ম জিনিস কিন্তু, মানে এন এর মান যদি 4 হয় তাহলে N-1 কি এখানে 3, 4s1 3d10। এবার কি বুঝতে পারছো? এটা হলো গিয়া কপারের ক্ষেত্রে। আর সিলভারের ক্ষেত্রে হলো গিয়া কত, যেহেতু সিলভার হলো গিয়া আমার 5 নাম্বার পর্যায়ের, সো 5s1 4d10। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, মানে এক্সট্রা কিছু জিনিস জানাই দিলাম আর কি, তেমন কিছু না। এখন এই যে মুদ্রা ধাতু বললাম, সরি এই যে হ্যালোজেন বললাম, এরা কি করবে? হ্যালোজেন ধাতুর সঙ্গে যুক্ত হবে, ধাতুর সঙ্গে যুক্ত হইবে হ্যালোজেন, এর মাধ্যমে এরা লবণ তৈরি করবে। দেখো এই যে এখানে যে আমি এক্স লিখছি, এক্স দ্বারা বুঝাইতেছি হ্যালোজেনকে, অর্থাৎ এই এক্স এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন মানে যে কোনো কিছু হইতে পারে ওই 17 নাম্বার গ্রুপের। বুঝতে পারছো তা? আর এখানে যে আমি
ধাতু লিখছি, ধাতুর জায়গাও কিন্তু যে কোনো ধাতু হইতে পারে, মানে যে গ্রুপ 1 নাম্বার থেকে শুরু করে গ্রুপ বলতে গেলে 12 পর্যন্ত তো অসংখ্য ধাতু আছে। গ্রুপ 13-14 তো সামান্য ধাতু আছে, বাট মোট কথা হলে কি, মনে করো গ্রুপ 1 2 3 এর কথাই চিন্তা করো তুমি এখানে প্রাথমিকভাবে। মনে করো ধাতু হিসেবে তুমি নিলা ম্যাগনেসিয়াম, বুঝলা? এই যে ম্যাগনেসিয়াম নেছো ধাতু হিসেবে, কারণ ম্যাগনেসিয়াম কত নম্বর গ্রুপের সদস্য? 2 number. 2 নাম্বার। আর এই যে এক্স বা হ্যালোজেন হিসেবে তুমি নিলা ক্লোরিনকে, বলো তো ক্লোরিন কত নাম্বার পর্যায়ের সদস্য? 3 number. 2 নাম্বার পর্যায় ক্লোরিন, নাকি 3 নাম্বার? না 3 number. 3 নাম্বার। তাহলে আউলাই যায় কেন? আমি কিন্তু বুঝছি তুমি বারবার কি করো, ফ্লোরিনকে 1 ভাবো, ক্লোরিনকে 2 ভাবো, এভাবে করা যাবে না। ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন তৃতীয় পর্যায়ে, 3 নাম্বার। 1 নাম্বার পর্যায়ে শুধু হাইড্রোজেন আর হিলিয়াম আছে, আর কিছু নাই, ঠিক আছে? খুব সাবধান, ভুল করা যাবে না। তো ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন যখন যুক্ত হবে, তখন যুক্ত হইয়া লবণ তৈরি করবে, যে লবণের নাম হলো গিয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কিন্তু জিনিসটা যদি এত সহজ হতো তাহলে তো হইতোই। এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি এরকম না দেখতে, সে দেখতে কেমন জানো? সে দেখতে হলো গিয়া জাস্ট এমন। কঠিন না, এই ব্যাখ্যাটা তোমরা সামনে, মানে আমি তোমাদেরকে বইলে দেবো, পঞ্চম অধ্যায়ে পড়লে এগুলো তুমি পারবা। বা যদি আমি সংক্ষেপে তোমার বলি, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু কি হয়, ম্যাগনেসিয়াম 2+ হবে, ম্যাগনেসিয়াম 2+ হবে, 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তো ওই 2টি ইলেকট্রনের একটা ইলেকট্রন, মনে করো একটা ক্লোরিন এই পাশে আছে, ওই একটা ইলেকট্রন ও গ্রহণ করবে, আরেকটা ইলেকট্রন এই আরেকটা ক্লোরিন এই পাশে আসে, ও গ্রহণ করবে, বুঝতে পারছো? তাহলে আমার আমার যদি সমতা রক্ষা করতে হয়, দেখো এখানে 2+ আছে, তাহলে আমার তো 2- লাগবে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে হইলো কি 2 - 2+, তাইলে কিন্তু আমার সমতাটা হবে, বুঝতে পারছো? এটা ভালোভাবে বুঝতে পারবো পঞ্চম অধ্যায় করানোর পরে, জাস্ট বলার জন্য বললাম আর কি একবার। তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো 18 নম্বর গ্রুপ কি বলে, নিষ্ক্রিয় গ্যাস বলে। এর ইংলিশ কি, ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস। এর এর সদস্য কে কি? এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন। এখন প্রশ্ন হইলো, কেন 18 নম্বর গ্রুপকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তাই না? কারণ হলো গিয়া, এই 18 নম্বর গ্রুপের এই যে মৌলগুলো বললাম না, এই মৌলগুলোর সব থেকে বাইরের প্রধান শক্তি স্তর পূর্ণ থাকে 8টি ইলেকট্রন দিয়ে, আগে থেকেই 8টি ইলেকট্রন দিয়া পূর্ণ থাকে, অর্থাৎ এদের অষ্টক পূর্ণ থাকে। আর এরা কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আগে থেকে অর্জন করে বসে রয়েছে। আর অন্যান্য যত মৌল আছে সবাই কি এদের মতো হওয়ার জন্য কেউ কেউ ইলেকট্রন দান করে, কেউ কেউ ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এরা যাদের অলরেডি, আচ্ছা এই যে ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণ করে, স্থিতিশীল হইতে চায়, মোট কথা সবাই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো। স্থিতিশীল হইলে কি লাভ? স্থিতিশীল হইলে লাভ হইলো গিয়া, তার আর কারোর সঙ্গে বিক্রিয়া করবে না। মনে করেন একটা এমন যে একটা ছেলে সিঙ্গেল, সে বিবাহ করতে চায়, বিবাহ করে সে একটা বন্ধন সৃষ্টি করতে চায়, কিন্তু এই বন্ধনটা সৃষ্টি করার পরে সে কিন্তু আর বিয়ে করবে না, মানে মোটামুটি সব বেশিরভাগ ছেলেরা আর কি এমন। তো অনেকটা এরকমই কিছু মৌলগুলা, প্রথমে এদের তো অষ্টক অর্জন থাকে না, এরা ইলেকট্রন দান করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে। এগুলো করার পরে যখন অষ্টক অর্জন করবে, এরপর কিন্তু তারা আর ইলেকট্রন দান অথবা ইলেকট্রন গ্রহণ করবে না, মানে এরপরে আর এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, সহজ কথা, বুঝতে পারছি? আর এর নিষ্ক্রিয় গ্যাস যাদের আগে থেকেই 8টি ইলেকট্রন আছে, যাদের আগে থেকেই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তারা কি আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বলো? এই নিষ্ক্রিয় গ্যাস কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে আর, অথবা রাসায়নিক বন্ধন গঠন এরা কি অংশগ্রহণ করবে? এরা কিন্তু অংশগ্রহণ করবে না। তো এইটাই একদম সহজ ব্যাখ্যা। এরপরে অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল নিয়ে বিস্তারিত গত ক্লাসে শিখাইছি, যেটা আসলে মানে সত্যিকারে ওইটা জিনিসটা শিখাইছি, বাট এখানে তোমাদের বইতে জাস্ট বলা আছে যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলে। কিন্তু কথাটা কিন্তু পুরোপুরি সত্য না, সবাই কিন্তু অবস্থান্তর মৌল হইতে পারে না। স্পেশালি গ্রুপ নাম্বার 3-এর যে মৌলগুলো, যেমন স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, একটিনিয়াম, এগুলা। আবার গ্রুপ 12 নম্বরে কে আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম, হাইড্রারজিরাম, হ্যাঁ কপারনিশিয়াম, এগুলো কিন্তু কি তোমার
অবস্থান্তর মৌল হইতে পারবে না। কেন হইতে পারবে না, কারা কারা অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের অরিজিনাল সংজ্ঞা কি, এগুলো কিন্তু গত ক্লাসে আমি বলছি যে অবস্থান্তর মৌল হইতে হইলে অবশ্যই এই মৌলগুলোর অন্তত বা কমপক্ষে একটা স্থিতিশীল আয়ন থাকতে হবে, যেখানে আংশিকভাবে পূর্ণ ডি উপশক্তি স্তর আছে, অর্থাৎ D1 থেকে D9। মনে আছে এগুলা? তো ওইটাই কিন্তু যাক, আপাতত তোমরা যদি চাও এই গ্রুপের সংখ্যাটা যদি পরীক্ষা আসে লিখতে পারো, তবে তোমরা স্যারদের সঙ্গে আলাপ করতে পারো যে এক্স্যাক্টলি কোনটা পরীক্ষার খাতায় লিখতে হবে। তো আমি যেটা লিখছি ওটা একুরেট, আর ওটা ক্লাস 11-12 ওই জিনিসটাই তোমরা লিখবা। আর এই গ্রুপ 3 থেকে 12 মৌলগুলোকে মূলত বলে ডি ব্লক মৌল, বাট তোমাদের 9-10 ব্লক মৌল সম্পর্কেও কোনো ধারণা দেয় নাই, বাট এটা লাগবে, দরকার আছে। আচ্ছা, অবস্থান্তর মৌল সব হয়ে গেল। আর এর কিন্তু কিছু বৈশিষ্ট্য ছিল, মনে আছে? ওই যে রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, তারপরে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, মনে আছে? এরপর আছে নিক্টোজেন গ্রুপ। নিক্টোজেন গ্রুপ কত নম্বর গ্রুপ? গ্রুপ নাম্বার 15। গ্রুপ নাম্বার 15 সদস্য কে কে? নাগপুর এসে সবাই বিমুগ্ধ, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম বা এন্টিমনি এবং হলো গিয়ে বিসমাথ। নিক্টোজেন গ্রুপ, এটাকে নাইট্রোজেন গ্রুপও বলে, নাইট্রোজেন গ্রুপকেই নিক্টোজেন গ্রুপ বলে, বুঝছো? মানে নাইট্রোজেন গ্রুপ কেন বলে, কারণ এই যে গ্রুপের প্রথম মৌলটাই তো হলো গিয়ে নাইট্রোজেন, এজন্য একে নাইট্রোজেন গ্রুপ বলে। আর একে নিক্টোজেন গ্রুপও বলে। এখন নিক্টোজেন কেন বলে? নিক্টোজেন শব্দটার অর্থ হলো গিয়া শ্বাসরোধকারী, অর্থাৎ সাপোজ তোমার যদি আমি একটা রুমের মধ্যে আটকাইয়া নাইট্রোজেনের মানে অনেক বেশি ঘনত্ব বিশিষ্ট নাইট্রোজেন আমি মনে করো ভইরা দিই পুরো রুমটারে, তাহলে তুমি শ্বাস নিতে পারবে না, তোমার শ্বাসকষ্ট হবে, অর্থাৎ কি তুমি শ্বাসরোধ হবে। এই জন্য নাইট্রোজেনকে শ্বাসরোধকারী গ্যাস বলে। আর যেহেতু এই গ্রুপটার নাম নাইট্রোজেন গ্রুপ, আর নাইট্রোজেনের এমন বৈশিষ্ট্যের জন্য এই গ্রুপকে নিক্টোজেন গ্রুপও বলা হয়। বুঝতে পারছো? এটার আমি বানান জানতাম না, মানে অবাক হয়েছি, নিক্টোজেন বানান হলো অনেক এমন, মানে আগে একটা পি আছে, বুঝছো? আমি জানতাম না এটা, নিক্টোজেন। তারপর আসে চ্যালকোজেন গ্রুপ, ঠিক আছে? কিসের মতো? নিউমন, হ্যাঁ সাইকোলজি, তারপর নিউমোনিয়া। দেখো, চ্যালকোজেন গ্রুপ, চ্যালকোজেন গ্রুপ হলো গিয়ে 16 নাম্বার গ্রুপ। আর 16 নাম্বার গ্রুপের সদস্য কে কে? ও এসএসসি তে পড়ে, মানে ও সেতে বা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই 5টা মৌল। তো এদেরকে চ্যালকোজেন কেন বলে? চ্যালকোজেন কথাটার অর্থ ইংলিশ মানে হলো গিয়ে ওর, ওর ফর্মিং বা ওর ফর্মার। ওর মানে হলো গিয়ে আকর বা আকরিক, আর ফর্মার বা ফর্মিং মানে কি? উৎপাদনকারী, আর আকর তৈরি করতেছে, ঠিক আছে? কেন বলে? আর আকর মানে অ্যাকচুয়ালি কি, এইটা আমরা 10ম অধ্যায় শিখবো, ঠিক আছে? মূলত এভাবে মনে রাখতে পারো যে আকর মানে হলো গিয়ে খনিজ, মাটির নিচে আছে না ওই যে খনিজ গুলা, ওগুলো হলো গিয়ে আকর। তো এরা বিভিন্ন ধাতব আকরের সাথে যুক্ত থাকে। এটা হলো গিয়ে ব্যাখ্যা, যদি আসে কোনোদিন তোমাদের বইতে কিন্তু নিক্টোজেন চ্যালকোজেন নাই, আমি এক্সট্রা এটা অ্যাড করে দিছি, সামনে কাজে লাগবে। যদি দিয়ে দেয় পরীক্ষার হলে, বলা তো যায় না স্যারদের মুড কেমন। চ্যালকোজেন গ্রুপের যে সদস্যগুলো আছে এদের মধ্যে বিশেষ করে প্রথম দুইটা, মানে এই অক্সিজেন আর সালফার, এই অক্সিজেন সালফার কি করে জানো? এরা অসংখ্য ধাতব আকরের সাথে যুক্ত থাকে, অথবা বিভিন্ন ধাতব খনিজের সঙ্গে যুক্ত থাকে। এই জন্যই মূলত এই 16 নম্বর গ্রুপকে চ্যালকোজেন গ্রুপ বলা হয়। তো এই ব্যাখ্যাটা দিতে পারবা না পরীক্ষার হলে? হুম, ঠিক আছে, আশা করি পারবা। এর পরবর্তীতে কিছু জিনিস, যে পর্যায় সারণীর সুবিধা, পর্যায় সারণী যে আমরা পড়ি এর সুবিধাটা কি? মূলত আমাদের বইতে 3টা সুবিধা দেয়া আছে: রাসায়নিক পাঠ সহজীকরণ, নতুন মৌলের আবিষ্কার, আর থার্ডলি হলো গিয়া গবেষণা ক্ষেত্রে। আচ্ছা, রসায়ন পাঠকে কিভাবে সহজ করে দেখো, বই থেকে এটা পড়াই আমি। 2016 সাল পর্যন্ত এই যে পৃথিবীতে 118টা মৌল আবিষ্কার হয়েছে। আমরা যদি শুধু 4টি ভৌত ধর্ম, আচ্ছা ভৌত ধর্ম বলতে এমন ধর্ম যেগুলো বাইরে থেকে বুঝায়, হ্যাঁ, 4টি ভৌত ধর্ম কি কি আছে? আরো অসংখ্য ভৌত ধর্ম আছে, বাট আমরা এখানে শুধুমাত্র 4টা ভৌত ধর্ম নিয়ে কথা বলবো। গলনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় কোন একটা বস্তু কি গলে যায়, সোজা কথা। স্ফুটনাঙ্ক, যে তাপমাত্রায় কোন একটা বস্তু কি ফুটতে শুরু করে। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আর কি আছে? ঘনত্ব। ঘনত্ব সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারবা ফিজিক্সের 5ম অধ্যায়, ঠিক আছে? আপাতত জন্য আর না বলি, এমনি নর্মাল একটা আইডিয়া তো তোমাদের মাথায় আছে যে ঘনত্ব, মনে করো একটা জায়গায়
মনে করো একটা রুমে, ঠিক আছে, একটা রুমে তুমি 10 জন ঢুকাইলা, ওই সময় রুমে যতটুকু মানুষের ঘনত্ব, তুমি যদি ওই রুমে 20 জন ঢুকাই দাও, ঘনত্ব বাইরে যাবে না বলো? মানে অল্প জায়গায় বেশি জিনিস তাহলে বেশি ঘন, আর মানে যদি কম জিনিস থাকে তাহলে ওটা কম ঘন। তো এই বৈশিষ্ট্যটাই মূলত কোনটা কম ঘন কোনটা বেশি ঘন এই জিনিসটি ঘনত্ব দিয়ে নির্ধারণ করা হয়। আরেকটা আছে যে কঠিন তরল গ্যাসীয় অবস্থা। হ্যাঁ, এই চারটি ভৌত ধর্ম, এবং আরো মনে করো চারটা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম যেমন মনে করো চারটা বিক্রিয়া, যে কোনো একটা মৌলকে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাবো, একে পানির সঙ্গে বিক্রিয়া করাবো, একে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাবো, একে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাবো। এই বিক্রিয়া যদি বিবেচনা করি তাহলে মোট আমার কতগুলো বৈশিষ্ট্য আছে জানো? এই 118টা মৌলের জন্য আমার আলাদা আলাদা, দেখো প্রত্যেকটা মৌলের কি, এই চারটা এই চারটা, মোট 8টা। প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে 8টা বৈশিষ্ট্য। তাহলে তুমি 118-এর সঙ্গে 8 গুণ করো, 118-এর সঙ্গে 8 গুণ করলে তোমার পাবা 944টা, অর্থাৎ তুমি মোট 944টা ধর্ম বা বৈশিষ্ট্য তুমি পাবা। এখন তুমি আমারে বলো এতগুলো কি মুখস্থ করা সম্ভব? বলো, সম্ভব না, পারবোই না। এর জন্য জিনিসটা সহজ করছে কিভাবে, আমরা জানি পর্যায় সারণী তৈরি করা হয়েছে এইভাবে যেন নির্দিষ্ট ধর্ম বিশিষ্ট বা সেম টাইপের যে মৌলগুলো আছে তাদেরকে যেন একটা নির্দিষ্ট গ্রুপে রাখা হয়, বুঝছো? তো ওইভাবে যেহেতু কাজ করছে, আর আমরা জানি পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে? 18টা। আর এই 18টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের নির্দিষ্ট ফিচার আছে। তো এই যদি তুমি 1 নাম্বার গ্রুপের বৈশিষ্ট্য ধর্ম সম্পর্কে জানো, তার মানে তুমি 1 নাম্বার গ্রুপে যে 7টা মৌল আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, ওইগুলো আর কি, এই প্রত্যেকটার ধর্মের বৈশিষ্ট্য তুমি অলরেডি জানিয়ে গেছো। তোমার আর আলাদা আলাদা করে মৌলগুলার বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে না। অর্থাৎ তাইলে তোমার জাস্ট কয়টা পড়তে হবে বলো তো? তোমার কিন্তু জাস্ট প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই তুমি সব কয়টা পারবা। ইজি না বলো জিনিসটা? তোমার কিন্তু আলাদা আলাদা করে মনে রাখা লাগবে না। দেখো তাহলে, প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম জানলে 118টি মৌলের ভৌত রাসায়নিক ধর্ম সম্বন্ধে মোটামুটি ধারণা লাভ করা যায়। যাই হোক, এটা বুঝতে পারছো যে কিভাবে রসায়ন পাঠকে সহজ করছে পর্যায় সারণী? হ্যাঁ, নতুন মৌলের আবিষ্কার আমরা জানি, এই যে মেন্ডেলিভ সাহেব যখন এই যে পর্যায় সারণী নিয়ে কাজ করছিল, তখন অসংখ্য ঘরগুলো ফাঁকা ছিল। তার সময় আবিষ্কৃত হয়েছিল জাস্ট 63টা মৌল, কিন্তু সে কতগুলো মৌলকে জানি স্থান দিয়েছিল, দাঁড়াও, সে অসংখ্য মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিল যে এই জায়গাটায় এমন একটা মৌল বসবে, ওই জায়গাটায় অমুক একটা মৌল বসবে, বা যে মৌলটা বসবে তার বৈশিষ্ট্য হবে এইরকম। আর তার এই ভবিষ্যৎবাণীগুলো কিন্তু মিলে গেছে। কেন? কারণ ওই যে আমি দেখাইলাম যে একটা নির্দিষ্ট গ্রুপের কি বৈশিষ্ট্যগুলো সেম হয়। সো উনি যখন সাজাইছে তখন মনে কর একটা গ্রুপের দুইটা আবিষ্কার হয়েছে, দুইটাকে রাখছে, কিন্তু বাকিগুলো আবিষ্কার হয় না। সো ওইখানে ফাঁকা ঘর ছিল, ওই সময় সে বসে যে এই ঘরগুলো এমন কিছু মৌল বসবে। পরবর্তীতে যখন মৌলগুলো আবিষ্কার হয়েছে তখন আসলেই মিলে গেছে জিনিসটা, যে হ্যাঁ, উনি যেমন যেমন প্রেডিক্ট করছিল তেমন তেমনই হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, আর একটা থেকে গবেষণা ক্ষেত্রে মনে করো নতুন মৌল আবিষ্কার করবে, ঠিক আছে, এই গবেষণা ক্ষেত্রে যখন আমি পড়তাম তখন আমার জাস্ট আয়রন ম্যান মুভিটার কথা মনে হতো, টনি স্টার্কের কথা, তুমি হয়তো বা নাম শোনো নাই, মার্ভেলসের একটা সিনেমা। তো সেখানে গবেষণার ক্ষেত্রেও পর্যায় সারণীর অসামান্য অবদান রয়েছে। কিভাবে? মনে করো একজন বিজ্ঞানী তার বিশেষ প্রয়োজনে একটা নতুন টাইপের পদার্থ আবিষ্কার করতে চাইতেছে। তো তার যদি ধারণা থাকে যে নতুন পদার্থটির ধর্ম কেমন হবে, মনে করো আমি এমন একটা পদার্থ আবিষ্কার করতে চাইতেছি, ওর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য লাগবে, বা আমি ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটা আনতে চাইতেছি তার মধ্যে। হুম, এখন ওই ধর্ম বিশিষ্ট বা ওই রকমের বৈশিষ্ট্য অলরেডি যে সকল পদার্থের মধ্যে আছে, আমি কিন্তু ওই পদার্থগুলো যদি একটু মানে গবেষণা করি তাহলেই বুঝতে পারবো যে আমি যেটা বানাইতে চাইতেছি ওটা আমি কিভাবে বানাবো। বুঝছো? এটা জাস্ট রিডিং পড়ে, এটা তেমন কিছু নাই, ঠিক আছে, সহজ একেবারে। লাস্ট বাট নট লিস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় ঘতে এই প্রশ্নটা আসে যে একই পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলা যে সেম ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, সেম ধর্ম প্রদর্শন করে, বা একই রকমের বিক্রিয়া দেখায়, অথবা তাদের যে ইলেকট্রন বিন্যাস একই রকম, এটা কিন্তু আমরা জানি, বাট বিস্তারিত আমরা কিভাবে লিখবো পরীক্ষার খাতায় দেখো। পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই রকমের ধর্ম প্রদর্শন করে, তা একটি
পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। আমরা এই যে একই গ্রুপ না, আমরা মূলত 17 নম্বর গ্রুপ নিয়ে কাজ করব, ঠিক আছে? 17 নম্বর গ্রুপ কইরা দেখাবো যে প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য। তো 17 নম্বর গ্রুপের নাম কি জানি বলো তো একটু, স্পেশাল নাম। হ্যালো। হ্যালোজেন। এই যে 4টা মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কিন্তু সবাই দ্বিমৌল হিসাবে প্রকৃতিতে বিরাজমান অবস্থায় থাকে। শুধু ফ্লোরিন না, দেখো F2, Cl2, Br2, I2, বুঝছো? শুধু আয়োডিন কিন্তু পরমাণু হিসেবে থাকে না। কি করে, দুইটা আয়োডিনের পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হইয়া আয়োডিন অণু গঠন করে। আর কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? বন্ধনটার নাম হইলো সমযোজী বন্ধন। এখন এই বন্ধনের নাম কি, এটা কেমন, কিভাবে তৈরি হয়, বন্ধন কত প্রকার, এগুলো সব আমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত জানবো, ঠিক আছে? আপাতত দেখো আমার কি আছে, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি গ্যাসগুলা প্রথমে আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাবো, ঠিক আছে? হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাবো। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় দেখো, এখানে একটা আছে ফ্লোরিন, ফ্লোরিনের গ্যাস, আর এখানে একটা আছে হাইড্রোজেনের গ্যাস। এখানে ক্লোরিন, মানে এখানে দেখো এগুলো 17 নম্বর গ্রুপের এগুলো লিখছি আমি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সবাই কিন্তু দ্বিমৌল, এর জন্য 2 2 2 2, আর সবাই কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে, এই জন্য পাশে ব্র্যাকেট দিয়ে ভৌত অবস্থাটা আমি উল্লেখ করে দিয়েছি, জি 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 জি, ঠিক আছে? আর এখানে সবার কি কি করতেছি, আমি হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করাইতেছি। তো হাইড্রোজেনের সঙ্গে তুমি রিয়াকশনটা করাই ফেলো। এটা অনেকটা এমন যে সাধারণ বিক্রিয়াটা, যে হাইড্রোজেনের সঙ্গে H2 বিক্রিয়া করলে তৈরি হবে 2HX। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এমনই হয়েছে, 2HF, 2HCl, 2HBr, 2HI, প্রত্যেকটা কিন্তু গ্যাসীয় অবস্থা। দেখো গ্যাসীয় অবস্থা, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, বুঝতে পারছো এটা? এখন এই গ্যাসগুলোকে আমরা কি করব, আমরা পানিতে দ্রবীভূত করব, মানে আমি পানির সঙ্গে বিক্রিয়া করাবো, সহজ কথা, ঠিক আছে? এই গ্যাসের সঙ্গে পানি বিক্রিয়া আমি করাবো। তো এই যে গ্যাসটা আমি নিলাম, গ্যাসের সঙ্গে আমি পানি বিক্রিয়া করাইলাম, তাহলে কি হয়? তাহলে কিছুই না, দেখো এখানে আমার ব্র্যাকেটের মধ্যে জি ছিল, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় ছিল, আর পানি তো লিকুইড একটা, এই জন্য এল, দেখো ভৌত অবস্থা হলো এল। যদি তুমি যখন তুমি রিঅ্যাকশনটা করাইছো, তখন এই এইচএফ কিন্তু এইচএফ আছে, জাস্ট পাশে কি লেখা, এ কিউ মানে হলো গিয়া একুয়াস সলিউশন। কি এর মানে কি? একুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ, ঠিক আছে? এই একুয়াস বানানটা একটু দেখে নিও, ভুল হইতে পারে, আমার এটা ভুল হতে পারে, একটু দেখে নিও। একুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ, ঠিক আছে? এটা ছিল গ্যাসীয় অবস্থায়, এর মধ্যে পানির মধ্যে তুমি দ্রবীভূত করে দিলা, সেটা এখন জলীয় দ্রবণ তৈরি হয়ে গেল, আর ব্র্যাকেটে এ কিউ, আর এখন কিন্তু আর জি নাই, সব এ কিউ, ঠিক আছে? তো এই রিঅ্যাকশনটাও পারবা আশা করি। কিছুই না, জাস্ট এইচএক্স ছিল, এর সঙ্গে H2 রিঅ্যাকশন করাইলা, আমার এইচএক্সি আছে, এইচএক্সি আছে, বাট এখানে ছিল গ্যাসীয়, আর এখানে হয়ে গেছে লিকুইড, আবার লিখুন এখানে এ কিউ, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি পাইলাম, এদেরকে কি বলে জানো? দ্রবীভূত করা হলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড, দেখো কি বলছে, হাইড্রোহ্যালাইড অ্যাসিড তৈরি করে। মানে এই যে আমি পাইছি, এই যে এইচএফ, HCl, এগুলোকে বলে কি? কমনলি এদেরকে বলে হাইড্রোহ্যালাইড অ্যাসিড। তুমি অলরেডি গেস করে ফেলাছো যে হ্যালাইড বলছে, হ্যালাইড মূলত কোন শব্দ থেকে আসছে? এটা এটা কিন্তু হ্যালোজেন থেকে আসছে, ঠিক আছে? তাহলে যখন তুমি এইচএফ, এটাকে বলবা কি? হাইড্রো ফ্লোরাইড অ্যাসিড, সরি কি বলি, ভুল, সরি সরি সরি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঠিক আছে? মানে কমনলি আমরা বলবো হাইড্রোহ্যালাইড অ্যাসিড, আর স্পেসিফিক্যালি নাম হলো গিয়া যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। নামগুলো পারবা? এই যে হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহ, এদের আবার আমরা কি করবো এখন? এদের আমি কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করাবো। কার্বনেট লবণ মানে CO3, এই কার্বনেটের লবণের সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই, তাহলে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। আচ্ছা রিয়াকশন দেখি, রিয়াকশন দেখলে ভালো মতো পারা যায়। আচ্ছা কার্বনেট লবণ বলতে কি বোঝায়? লবণ মূলত তৈরি হয় অ্যাসিড আর বেস যখন বিক্রিয়া করায়, তখন লবণ তৈরি হয়, বুঝছো? লবণের একটা অংশ, মনে করো সব থেকে কমন যে লবণের নাম, তা তো আমাদের মুখস্থ, যে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটা মূলত কিভাবে তৈরি হয়েছে জানো? একটা অ্যাসিড আর একটা বেস রিঅ্যাকশন করছে, মনে করো অ্যাসিডের নাম হলো গিয়া HCl, এই যে অ্যানায়ন পার্টটা আছে না, আর একটা হলো ক্যাটায়ন পার্টটা, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড অ্যানায়ন। এই অ্যানায়ন পার্টটা মূলত আসে আমার অ্যাসিড থেকে, যেমন HCl,
আর এই যে ক্যাটায়ন পার্টটা এটা আসছে একটা বেস অথবা ক্ষারক থেকে। ক্ষারকটার নাম হলো গিয়ে আমার মনে করো সোডিয়াম, আর ক্ষারক যেহেতু তাহলে আমার কি এটা হাইড্রোক্সাইড লাগাই দিলে আমার ক্ষার হয়ে গেছে। তাহলে এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমরা বিক্রিয়া করাই তখন আমার NaCl তৈরি হয়। পাশাপাশি দেখো এই Na প্লাস আর এই Cl মাইনাস এরা কাছাকাছি আসে, আর এখানে H প্লাস আর OH মাইনাস কাছাকাছি আইসা H2O তৈরি করে, তো লবণ পানি তৈরি করছে। এই রিয়াকশনটার নামই হইলো গিয়া প্রশমন বিক্রিয়া, বুঝছো? এখন কার্বনেট লবণ বলতে বুঝায় আমার এমন একটা লবণ যেখানে দেখো কার্বনেট মানে কি, কার্বনেট মানে হলো কি এই যে CO3, এর একটা যৌগমূলক। যৌগমূলক কি, কেন কার্বনেটের চেহারা এমন, এগুলো সব পঞ্চম অধ্যায় শিখবা। কার্বনেট হলো কি এইভাবে থাকে, কার্বনেট 2 মাইনাস, বুঝছো? কার্বনেট 2 মাইনাস। তো কার্বনেট লবণ বলতে বুঝাইতেছে আমার অ্যানায়ন হিসেবে কার্বনেট আয়নটা অথবা কার্বনেট মূলকটা আছে, আর যেহেতু লবণ বানাইতে চাই তাহলে এখানে কিন্তু ক্যাটায়ন লাগবে। So তুমি চাইলে এখানে ম্যাগনেসিয়াম দিতে পারো। যদি এখানে ম্যাগনেসিয়াম দাও এটার নাম হলো গিয়ে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা একটা লবণ। আবার তুমি যদি চাও তুমি ম্যাগনেসিয়ামের জায়গায় সোডিয়াম দেবা, তুমি সোডিয়ামও দিতে পারো, তাহলে হবে এটা কি সোডিয়াম কার্বনেট। তুমি যদি বাট সোডিয়াম কার্বনেটের সংকেত আবার ঝামেলা আছে, তোমরা আবার পারবা না। এই দেখো 2 মাইনাস সংকেত লেখার সময় লেখা লাগে না, এটা কাইটা দাও। সংকেত লেখার সময় এই সোডিয়ামের পাশে এখানে 2 লিখতে হবে। তো এই যেহেতু তোমরা এই ঝামেলাগুলো বুঝবা না, পঞ্চম অধ্যায় পড়ার পরে বুঝবা, তো আপাতত জাস্ট যতটুকু বললাম ততটুকু বুঝলেই হবে, পরবর্তীতে ভালো মতো বুঝবা না। তো কার্বনেট লবণের সঙ্গে কি করবা তুমি, এই হাইড্রো হ্যালাইড এসিড সমূহকে বিক্রিয়া করবা। ঠিক আছে, দেখো রিঅ্যাকশনটার দিকে তাকাও একটু। হাত গেল কোথায়, আহা। হ্যালো, দেখো এই যে কার্বনেট লবণ হিসেবে আমি ক্যালসিয়াম কার্বনেটকে নিছি, আমি চাইলে ম্যাগনেসিয়াম কার্বনেট অথবা অন্য মানে যে কোনো কিছুকে নিতে পারতাম, ঠিক আছে। এর সঙ্গে ওই যে ওখান থেকে পাইলাম হাইড্রোহ্যালাইড অ্যাসিড, যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলোকে আমি রিয়াকশন করাবো বা বিক্রিয়া করাবো। দেখো HF লিখছি, এখানে যদি আমি জি লিখতাম তাহলে কিন্তু আমার হইতো না, কারণ এখানে এটা হাইড্রোহ্যালাইড অ্যাসিড। হ্যাঁ, তো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে তুমি যখন বিক্রিয়াটা করাবা, এই ক্যালসিয়াম এটা হলো কি ক্যাটায়ন, এটা হলো কি অ্যানায়ন। আবার এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা এই হাইড্রোজেন পার্টটা হলো কি ক্যাটায়ন, আর এই যে ফ্লোরাইড আয়ন এটা হলো কি অ্যানায়ন। যাক দেখো আপাতত মনে রাখো, এই ক্যালসিয়ামের সঙ্গে রিঅ্যাকশনটা যদি আমি নিজে হাতে কলম একটু দেখাই তোমারে, ক্যালসিয়ামের সঙ্গে এই ফ্লোরাইড বা এটা যুক্ত হবে, যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড গঠন করবে। এখন এখানে কেন 2 আসছে, হ্যাঁ এখানে কেন আসে নাই, এই প্রশ্নগুলোর উত্তর সব পঞ্চম অধ্যায়ে পাবা। এটা বুঝতে হলে যোজনী বুঝতে হবে, ঠিক আছে, যোজনী বুঝতে হবে, আর যোজনী এখন তোমরা জানো না। তাহলে আপাতত মুখস্থ রাখো, পরবর্তীতে নিজেরাই এটা বুঝবা। ক্যালসিয়াম ফ্লোরাইড তার সঙ্গে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে। দেখো এই বিক্রিয়াতে তো কার্বন ডাইঅক্সাইড পানি, ক্যালসিয়াম এই যে কার্বনেট লবণের সঙ্গে তুমি যখন হাইড্রোহ্যালাইড অ্যাসিড বিক্রিয়া করবা তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে, বুঝতে পারছো? দেখো এখানে HCl যখন তুমি রিঅ্যাকশন করলে ওই সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর পানি, আর এক্সট্রা কি যোগ হবে, এক্সট্রা হলো গিয়ে যে ক্যালসিয়াম আর হলো গিয়া ক্লোরাইড। তো ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, আবার এখানে কি ক্যালসিয়াম, এখানে ফ্লোরিন ছিল, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড। বিক্রিয়াগুলো পারবা নিজে, পারবা না? না, পারা উচিত না, না পারতে হবে, পরীক্ষা হলে কিন্তু এটা মাস্ট, একদমই অনেক ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? পারাই লাগবে। তাহলে উপরের বিক্রিয়াগুলো থেকে বোঝা যায় যে 17 নম্বর গ্রুপের মৌল যেমন এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা কিন্তু একই রকমের ধর্ম ও বিক্রিয়া প্রদর্শন করে। আবার তুমি যদি 2 নম্বর গ্রুপের মৌল যেমন এই যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম নাও, এরাও কিন্তু একই রকমের ধর্ম বিক্রিয়া প্রদর্শন করবে, যেহেতু 2 নম্বর গ্রুপ। তুমি যদি 1 নম্বর গ্রুপে নাও ওই সময় দেখবা নির্দিষ্ট টাইপের বিক্রিয়া দিতেছে, মানে গ্রুপ ফিক্সড তো বিক্রিয়াও ফিক্সড। যেমন এখানে 17 নম্বর গ্রুপে আমরা দেখাইছি। 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে সাপোজ আমি যদি 2 নম্বর গ্রুপের যেমন এই যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের লবণ নাও, কেমন লবণ নিলা, তুমি এখানে কার্বনেট লবণ নিলা, তুমি চাইলে সালফেট লবণ নিতে পারতা, তুমি চাইলে ফসফেট লবণ নিতে পারতা। আমি যে শব্দগুলো বলতেছি তুমি জানি শিওর ভয় পেয়ে গেছো, এগুলো আস্তে আস্তে সব বুঝবা, অনেক ইজি। দেখো এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট তুমি যদি এদেরকে HCl এর সঙ্গে বিক্রিয়া করো, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করো, এটা কিন্তু এই সেম বিক্রিয়াটাই। দেখো এই যে HCl এর সঙ্গে তুমি যখন ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেটটা এই যে রিয়াকশন করাবা তখন কিন্তু তোমার কি হয়, তোমার অবশ্যই কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি হবে।
কার্বন ডাইঅক্সাইড আর পানি মাছ তৈরি হবে, এর সঙ্গে কি তৈরি হয়েছে, এই যে ম্যাগনেসিয়াম আর এখানে ক্লোরিন, তো অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে একটা 2 বসছে। কেন বসছে এগুলো সব তোমরা পারবা, ঠিক আছে, ভয় পাইও না। পঞ্চম অধ্যায়টা জাস্ট একবার করাই দেখবা সব একদম ইজি। আর এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, বুঝছো? একটু এগুলো আপাতত একটু মনে রাখা টাইপের, ঠিক আছে, বাট পরবর্তীতে তোমরা নিজেরা মানে এগুলো বলতে পারো এক্সপার্ট হয়ে যাবা এরকম ভাবে পড়াবো। সাপোজ তোমরা যদি একটু রিয়েকশনে একটু জ্ঞান দেই, মনে করো ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেট হলে কি একটা লবণ, এই লবণটা কিভাবে তৈরি হয়েছে জানো? এই লবণটার এই যে অ্যানায়ন পার্টটা আছে না, এটা হলো কি অ্যানায়ন, এই যে সালফেট এটা হলো কি অ্যানায়ন, আর এই ম্যাগনেসিয়াম হলো গিয়ে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে। এই ম্যাগনেসিয়ামের উপর আছে মনে করো ম্যাগনেসিয়াম 2+, আর সালফেট হলো গিয়ে সালফেট 2-। এখন এটা কেন 2-, এটা কেন 2+, এটা কিন্তু তুমি অলরেডি পারো, কারণ আমরা ওই যে পর্যায়সারণী থেকে দেখাইছি যে ম্যাগনেসিয়াম কি করে, যেহেতু 2 নাম্বার গ্রুপের এরা মৌল, এরা কিন্তু 2টি ইলেকট্রন ত্যাগ কইরা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাবে। এটা কেন ম্যাগনেসিয়াম 2+, এটা তুমি জানো, বাট এখানে যে SO4 আমি একসাথে লিখলাম, আবার এখানে 2- দিলাম, এই জিনিসটাকে বলে যৌগমূলক। আবার এখানে 2-, এগুলো তোমরা জানো না, পঞ্চম অধ্যায়ে জানবা। যাই হোক, এই ম্যাগনেসিয়াম সালফেটের সঙ্গে সাপোজ তুমি কি করলা, তুমি HCl এর বিক্রিয়া করাবা। HCl এর যখন তুমি বিক্রিয়া করাবা তখন কেমন হবে জানো? এই দেখো HCl মানে হলো কি, এখানে একটা H+ আছে, এখানে একটা Cl- আছে। সেই ম্যাগনেসিয়ামের সঙ্গে মানে প্লাসের সঙ্গে কিন্তু মাইনাস সবসময় আসে, বিপরীত চার্জ সবসময় একে অপরকে আকর্ষণ করে। দেখবা যে বিলেনটা একটা পোলা একটা গাধা মাইয়ের সাথে প্রেম করতেছে, তো এই যে ম্যাগনেসিয়ামের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করবে বা যুক্ত হবে একসাথে, তো এই যে ম্যাগনেসিয়াম আর হলো গিয়া ক্লোরিন, মানে এটা তো ক্লোরাইড আয়ন, তো তাহলে এর যৌগটাকে আমরা বলবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন আমার কিন্তু পুরোপুরি হয় না এই জিনিসটা, কারণ এই সিলের পর এখানে একটা 2 বসবে, বুঝছো? এই 2টা কেন বসবে, আমরা যখন রাসায়নিক বিক্রিয়া দেখব বা আমরা যখন শিখবো পঞ্চম অধ্যায়ে, তখন এই জিনিসটা দেখব যে যেহেতু ম্যাগনেসিয়ামের কত যোজনী, কত 2 না, এখন যোজনীয় তো তোমরা জানো না, এখানে 2+ আছে না, ধরে নাও ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2। এই যে মৌলের যোজনী অন্য মৌলের পাশে লিখতে হবে, ম্যাগনেসিয়ামের যোজনী ক্লোরিনের পাশে লিখবো, আর ক্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামের পাশে লিখবো। ম্যাগনেসিয়ামের যেহেতু যোজনী 2, ওইটা ক্লোরিনের পাশে লিখলাম। আর তোমার মনে হতে পারে তাহলে ম্যাগনেসিয়ামের পাশে কি আছে, ম্যাগনেসিয়ামের পাশে কিন্তু মনে মনে একটা 1 আছে, 1 তো আর লেখা লাগে না, এই জন্য লিখিনি। তার মানে ক্লোরিনের যোজনী 1, ওইটা আমি ম্যাগনেসিয়ামের পাশে লিখছি, এটা সামনে জানতে পারবা ভালোভাবে। এখন তুমি এখানে ক্লোরিন 2টা দিয়ে দিছো না, বাট তুমি একটু এই বিক্রিয়ার দিকে তাকাও, এই বিক্রিয়ক হিসেবে আমার কি 2টা ক্লোরিন আছে বলো? আমার কি 2টা ক্লোরিন আছে কোথাও? হ্যালো, আমার কি 2টা ক্লোরিন আছে? দেখো এখানে কিন্তু শুধুমাত্র একটা ক্লোরিন আছে, বাট আমার তো এখানে 2টা আমি দিয়ে দিচ্ছি, তো কি করতে হবে, আমার এই জায়গাটায় 2 দিতে হবে। এই জায়গাটা যদি তুমি 2 দাও, দেখো তোমার হাইড্রোজেনও কিন্তু এখন 2টা হয়ে গেছে, দেখো ক্লোরিন কিন্তু আমার সমাত হয়ে গেছে, ক্লোরিন এখানেও 2টা, এখানেও ক্লোরিন 2টা, এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানে ম্যাগনেসিয়াম আপাতত একটাই আছে। বাট তুমি যখন এখানে 2টা হাইড্রোজেন দিলা, এখানে এখানে 2টা হাইড্রোজেন আছে, এটা কি করবে জানো, এই 2টা হাইড্রোজেন এই সালফেট অণুর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে H2SO4, বুঝছো? আপাতত তোমাদের সিম্পলিফাই করার জন্য আমি এইভাবে লিখলাম, সামনে আরো দেখবো অনেক কাহিনী টাইনি আছে। বা তুমি যদি এমন করো, এই যে এই সেম বিক্রিয়াটা কিন্তু এরকমই, তুমি মনে করো সোডিয়াম কার্বনেট নিলা, সোডিয়াম কার্বনেট, এই সোডিয়ামেরই কত যোজনী, কত সোডিয়ামের যোজনী হলো গিয়ে 1, কারণ কি সোডিয়াম জাস্ট একটা ইলেকট্রনকে ত্যাগ করলেই সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যাবে। আর কার্বনেটের আমার 2, ঠিক আছে, তো এই কার্বনেটের আমি কার্বনেটের যে আমার মানটা এটা আমি সোডিয়ামের পাশে লিখবো, তো লিখলে আমার এই দেখো এখানে আমি 2 লিখলাম, আর সোডিয়ামের জন্য 1 এটা এখানে লিখবো, মানে লেখা তো আর লাগে না যেহেতু 1। এর সঙ্গে মনে করো আমি HCl বিক্রিয়া করাবো। HCl যখন তুমি বিক্রিয়া করাবা কি দেখবা, দেখবা কি তৈরি হবে প্রথমে, দেখো এই যে সোডিয়াম H+Cl-, তো সোডিয়ামের সঙ্গে এই মানে এই ক্যাটায়নের সঙ্গে এই অ্যানায়ন আসবে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এখন তুমি যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করাইলা, তুমি দেখলে এখানে সোডিয়াম 2টা আছে, বাট আমার কি এখানে সোডিয়াম 2টা আছে বলো? আমার কিন্তু সোডিয়াম একটা, সো 2টা তোমার বানাইতে হবে। এখন 2টা তুমি কিভাবে বানাবা, তুমি কি এখানে একটা 2 দেবা? না, এইখানে তুমি 2 দিতে কখনোই পারবা না, কারণ এখানে যদি তুমি 2 দাও তার মানে দাঁড়াবে যে ক্লোরিনের যোজনী মনে হয় 2, বাট তা তো না।
তো দুইটা তোমার এইখানে দিতে হবে সবসময়। এখানে যখন তুমি 2 দিলা তখন দেখো ক্লোরিনও কিন্তু দুইটা হয়ে গেছে, সোডিয়াম দুইটা, এটা তো ঠিক আছে মিলছে, বাট ক্লোরিনও হয়ে গেছে দুইটা, কিন্তু ক্লোরিন আমার আছে একটা। দুইটা কিভাবে বানাবে? তুমি এখানে 2 দেবা না, তুমি এই জায়গাটা একটা 2 দেবা। এখানে 2 দেওয়ার পর দেখো তো এখন আর বাকি আছে কি, এখানে দেখো এখানে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আর এখানে কার্বনেট আছে। তো H2, এই যে কার্বনেট, একটা কার্বন আর 3টা অক্সিজেন আছে। তো এই 3টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন মনে করে দুইটা হাইড্রোজেনের কাছে আসে। তো দুইটা হাইড্রোজেন, দেখো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আসে, এসে কি তৈরি করলো? পানি। আর বাকি থাকে কি, এই একটা কার্বন আছে আর একটা অক্সিজেন যদি তুমি দিয়ে দাও তাহলে কয়টা অক্সিজেন বাকি থাকে বলো তো? তাহলে একটা কার্বন আর এই যে দুইটা অক্সিজেন, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? এই জিনিসগুলো কঠিন লাগে, একটু স্বাভাবিক প্রথম দিকে, বাট পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় করানোর পর এগুলো একদম ইজি লাগবে। আজকে ক্লাস মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।